ইংরেজি প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম হচ্ছে ফ্লোচার্ট। সঠিক নিয়মে ফ্লোচার্ট না করার কারণেই অনেকেই এই অংশে সম্ভাবনা থাকা সত্ত্বেও নাম্বার পাচ্ছ না। তো আজকের ক্লাসে আমরা দেখব ফ্লোচার্ট করার 13টি কার্যকরী কৌশল। সো ওয়েলকাম অডিয়েন্স, আমি রায়হান বোরহান, ফাউন্ডার অফ raihansir.com অ্যান্ড ইয়োর ইংলিশ ট্রেনার। আমরা দেখতে পাচ্ছি ফ্লোচার্ট হচ্ছে ইংরেজি প্রথম পত্রের সেকেন্ড প্যাসেজের উপর ভিত্তি করে 5 নম্বরের একটি প্রশ্ন আইটেম। এখানে প্রতিটি বক্সের জন্য 1 নম্বর করে বরাদ্দ থাকবে, অর্থাৎ 5টি বক্সের জন্য 5 নম্বর। চলুন দেখা যাক ফ্লোচার্ট লেখার জাদুকরী কৌশলগুলো কি কি হতে পারে। ফ্লোচার্টের পয়েন্টগুলো ওয়ার্ড বা ফ্রেজ আকারে লিখতে হবে, অর্থাৎ এখানে কোনো সাবজেক্ট বা ফাইনিট ভার্ব থাকবে না, পূর্ণ বাক্য আকারে লেখা যাবে না। বিষয়টা বোঝার জন্য আমরা কয়েকটা এক্সাম্পল ফলো করব। একটা কোয়েশ্চেন হতে পারে এরকম যে মেক এ ফ্লোচার্ট অফ শোয়িং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হাকালুকি হাওয়ার। হাকালুকি হাওয়ারের ক্যারেক্টারিস্টিক্স কে দেখিয়ে একটি ফ্লোচার্ট করতে বলা হলো। তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রথম বাক্যটা এভাবে লিখি যে হাকালুকি হাওয়ার ইজ ওয়ান অফ দ্য মেজর ওয়েটল্যান্ডস অফ বাংলাদেশ, শুরুতেই কিন্তু আমরা এটাকে কেটে দিব, কারণ এখানের মধ্যে সাবজেক্ট ভার্ব ইউজ করা হয়েছে। ফ্লোচার্টে সাবজেক্ট ভার্ব অর্থাৎ সেন্টেন্স আকারে ফ্লোচার্ট লেখা যাবে না, সেটা লিখতে হবে এভাবে, ওয়ান অফ দ্য মেজর ওয়েটল্যান্ডস অফ বাংলাদেশ, অর্থাৎ এটারই একটা ফ্রেজ ভার্সন হচ্ছে এটা। নেক্সট আমরা আরেকটা দেখতে পাচ্ছি, ইট হ্যাজ আ ল্যান্ড এরিয়া অফ 18,386 হেক্টরস। এভাবে আসলে বলা যাবে না, যেহেতু এটা একটা সেন্টেন্স। তো এটাকে যদি আমরা ফ্রেজ করি তাহলে হয়ে যাবে এরকম যে হ্যাভিং আ ল্যান্ড এরিয়া অফ 1836 হেক্টরস। দেখো এখানের মধ্যে কিন্তু কোনো ভার্ব ইউজ করা হয় নাই। আরেকটা এক্সাম্পল দেখি, ইট সাপোর্টস আ রিচ বায়োডাইভার্সিটি। আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্ব ইউজ করা হয়েছে, তার মানে এটা ভুল। তো এটা সঠিক ভার্সনটা হবে সাপোর্টিং আ রিচ বায়োডাইভার্সিটি। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ভার্ব ইউজ করা হয় নাই, অর্থাৎ এখানে ফ্রেজ ইউজ করা হয়েছে, আইএনজি ফ্রেজ ইউজ করা হয়েছে। টিপস নাম্বার 2, আমরা দেখতে পাচ্ছি লেখা আছে পয়েন্টগুলো পূর্ণ বাক্য আকারে যেহেতু লেখা যাবে না, এ কারণে এদের শেষে ফুল স্টপও দেওয়া যাবে না। যেহেতু আমরা ফ্রেজ আকারে লিখছি, অতএব শেষে কিন্তু আমরা ফুল স্টপ দেব না। আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, যেমন ইট হ্যাজ আ ল্যান্ড এরিয়া অফ 1836 হেক্টরস। দেখো এখানে কিন্তু অলরেডি সেন্টেন্স ইউজ করছে, আবার শেষে একটা ফুল স্টপ দিয়েছে। তার মানে এখানে দুইটা ভুল আছে, একটা হচ্ছে এই যে ফুল স্টপ, আর আরেকটা হচ্ছে এই যে সেন্টেন্স মানে ভার্ব ইউজ করেছে। তো এটাকে আমরা লিখবো হচ্ছে এভাবে যে হ্যাভিং আ ল্যান্ড এরিয়া অফ 1836 হেক্টরস, এবং এখানে কোনো ফুল স্টপ ব্যবহার করা যাবে না। টিপস নাম্বার 3, দেখো লেখা আছে ওয়ার্ড বা ফ্রেজগুলো প্রশ্নের উপর নির্ভর করে বিভিন্ন পার্টস অফ স্পিচ বা ফ্রেজের হতে পারে, যেমন নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, জেরান্ড বা জেরান্ড ফ্রেজ, ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ ইত্যাদি। অর্থাৎ আমি শুধু নাউন ব্যবহার করে ফ্লোচার্ট করতে পারবো, আবার নাউন ফ্রেজও ব্যবহার করতে পারবো। শুধু অ্যাডজেক্টিভ দিয়ে ফ্লোচার্ট করতে পারবো, আবার অ্যাডজেক্টিভ ফ্রেজও ব্যবহার করতে পারবো। তো বিষয়টা কেমন আমি তোমাদেরকে একটু তুলনা করে একটু দেখাই। দেখো আমি এখানে সেকেন্ড আরেকটা প্রশ্ন, মেক আ ফ্লোচার্ট শোয়িং দ্য গুড ক্যারেক্টারিস্টিক্স অফ নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার যে গুড ক্যারেক্টারিস্টিক্স, তার যে ভালো যে চারিত্রিক বৈশিষ্ট্য, এটাকে প্রদর্শন করে একটি ফ্লোচার্ট তৈরি করো। তো সেই ক্ষেত্রে আমরা ফ্লোচার্টটা দেখো কতভাবে করতে পারি, আমি এখানের মধ্যে দেখাচ্ছি। দেখো শুধু নাউন দিয়েও কিন্তু ফ্লোচার্ট করা যায়। দেখো কাইন্ডনেস এটা হচ্ছে নাউন, হিউম্যানিটি নাউন, ফিলান্থ্রপি নাউন, স্যাক্রিফাইস নাউন, কারেজ নাউন। তার মানে এখানে যে 5টা শব্দ দেওয়া হয়েছে 5টাই কিন্তু নাউন। আবার এই নাউন গুলাকে কিন্তু আমি চাইলে অ্যাডজেক্টিভ করতে পারি, কাইন্ডনেস থেকে কাইন্ড, হিউম্যানিটি থেকে হিউমেন, ফিলান্থ্রপি থেকে ফিলান্থ্রপিক, স্যাক্রিফাইস থেকে স্যাক্রিফিশিয়াল, কারেজ থেকে কারেজাস। তার মানে বুঝতেই পারতেছো একই বিষয়, বাট আমি পার্টস অফ স্পিচ চেঞ্জ করে দিয়েছি। আবার আমি চাইলে এগুলাকে সব নাউন ফ্রেজ করে ফেলতে পারি, যেমন এই যে কাইন্ডনেস ফর হিউম্যান বিংস, হিউম্যানিটি ফর দ্য ডেভেলপড পিপল, philanthropy for all human beings, sacrifice for the black, courage to fight against the white. আবার এগুলাকে চাইলে আমি অ্যাডজেক্টিভ ফ্রেজও করতে পারি, যেমন এই যে কাইন্ড টু হিউম্যান বিং, কাইন্ড ছিল এটাকে ফ্রেজ করা হয়েছে কাইন্ড টু দ্য হিউম্যান বিং। তারপর হিউম্যান থেকে হিউমেইন টু দ্য ডিপ্রাইভড পিপল, এখানে হিউম্যানের শেষে একটা ই হবে, এটা বানানটা ভুল আছে, এটা হিউমেইন হবে, ঠিক আছে বানানটা ভুল আছে। তারপর দেখো এই যে ফিলান্থ্রপিক, এই যে ফিলান্থ্রপিক টু অল হিউম্যান বিংস,
এই যে স্যাক্রিফিশিয়াল টু দ্য ব্ল্যাক, এই যে কারেজিয়াস টু ফাইট এগেইনস্ট দ্য হোয়াইট। অর্থাৎ শুধু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ, শুধু নাউন অথবা নাউন ফ্রেজ, যে কোনো ভাবেই আমরা চাইলে ফ্লোচার্ট করতে পারি। যদি নাউন দিয়ে করি তাহলে চেষ্টা করব সব যাতে নাউন হয়, যদি অ্যাডজেক্টিভ দিয়ে করো তাহলে চেষ্টা করবা সব যাতে অ্যাডজেক্টিভ হয়, যদি ফ্রেজ দিয়ে করো তাহলে চেষ্টা করবা সব যাতে ফ্রেজ আইটেম হয়। বোঝা গেছে? টিপস নাম্বার 4, ফ্লোচার্টের যে পয়েন্টগুলো এগুলো সাধারণত 1 2 3 এভাবে নাম্বারিং করে কিন্তু লিখতে হবে, নাম্বারিং ছাড়া কিন্তু লেখা যাবে না। যেমন আমরা এই যে একটা দেখতে পাচ্ছি ফ্লোচার্ট, এখানের মধ্যে দেখো কোনো নাম্বারিং করা হয় নাই। এই নাম্বারিং না করার কারণে আমরা বলবো যে এটা ভুল হয়েছে, এখানে কোনো নাম্বার দেওয়া হবে না তোমাকে। সো এটাকে সঠিকভাবে লিখতে হবে হচ্ছে অনেকটা এভাবে, এই যে এই কথাগুলাই জাস্ট নাম্বার দিয়ে দিবা 1 2 3 4 ইত্যাদি। টিপস নাম্বার 5, প্রতিটি পয়েন্টের প্রথম লেটার বড় হাতের অক্ষরে হতে হবে, প্রথম লেটার বড় হাতের অক্ষরে হতে হবে। সো আমি যদি প্রথম লেটারটা দেখাই, দেখো এখানে লিসেনিং, স্পিকিং সবগুলো কিন্তু স্মল লেটারে লেখা হয়েছে, খেয়াল করেছো? সব স্মল লেটারে আছে। সো স্মল লেটারে থাকলে এভাবেই কিন্তু তোমাকে কেটে দিবে পরীক্ষাতে। সো এটাকে যদি সঠিকভাবে লিখতে চাও তাহলে অবশ্যই তোমাকে এভাবেই লিখতে হবে, ঠিক আছে? এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রত্যেকটাই প্রথম ক্যাপিটাল লেটার ইউজ করা হয়েছে। ওকে, টিপস নাম্বার 5 আশা করি বুঝতে পেরেছো। টিপস নাম্বার 6, প্রতিটি পয়েন্টকে আয়তাকার বা চতুর্ভুজাকৃতির বক্সের ভিতর লিখতে হবে, স্কয়ার বক্স, এরকম একটা বক্সের মধ্যে লিখতে হবে। অর্থাৎ তুমি যদি এভাবে ফ্লোচার্ট লেখো, দেখো লিসেনিং, স্পিকিং, এখানে কোনো বক্স টক্স তুমি কিন্তু দাও নাই, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করে দিবে বলতো? এভাবে একটা ক্রস সাইন দিয়ে দিবে। সো এটা সঠিকভাবে তুমি করবা হচ্ছে এভাবে, মানে বক্স করে তারপর করবা, ঠিক আছে? এরপর আসো হচ্ছে 7, প্রতিটি বক্স থেকে তার পরবর্তী বক্সকে অ্যারো চিহ্ন দ্বারা নির্দেশ বা সংযুক্ত করতে হবে। অ্যারো সাইন দিতে যদি ভুলে যাও, ধরো তুমি বক্স করেছো কিন্তু কোনো অ্যারো সাইন দাও নাই, তাহলে অবশ্যই তোমাকে ক্রস দিয়ে দিবে, তুমি কোনো নাম্বার পাবা না। তো এটাকে সঠিকভাবে যদি করতে চাও তোমাকে এভাবেই করতে হবে, অর্থাৎ বক্সও দিবা, নাম্বারও দিবা, অ্যারো সাইনও দিবা, তাহলে তুমি পূর্ণ নাম্বার পাবা। টিপস নাম্বার 8, বক্সগুলো আমরা দুইভাবে আমরা সেট করতে পারি, ফরম্যাট দুইটা হইতে পারে। একটা ফরম্যাট হচ্ছে যে তুমি এভাবে লিখতে পারো, আর আরেকটা ফরম্যাট হচ্ছে তুমি উপর নিচে করে লিখতে পারো, ঠিক আছে? তুমি পাশাপাশিও লিখতে পারো, তুমি উপর নিচে করেও লিখতে পারো। তুমি যেভাবেই ফ্লোচার্টটা লেখো কেন, মানে বক্সগুলো তুমি যেভাবেই সাজাও না কেন, দুটোই কিন্তু কারেক্ট। তুমি যদি পাশাপাশি সাজাও এটাও কারেক্ট, তুমি যদি উপর নিচে সাজাও তাহলে এটাও কারেক্ট। টিপস নাম্বার 9, পয়েন্টগুলোর মধ্যে ঘটনা, সময় ইত্যাদির ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ ঘটনা, সময় উল্টাপাল্টা ভাবে ফ্লোচার্টে আনা যাবে না, একটা সিকোয়েন্স মেনটেন করে নিয়ে আসতে হবে। তো সেটা কেমন? আমি একটা প্রশ্ন তোমাদেরকে সলভ করাই। একটা প্রশ্ন হচ্ছে এরকম যে মেক এ ফ্লোচার্ট শোয়িং ডিফারেন্ট স্টেজেস অফ ভ্যালেন্টিনা তেরেস্কোভাস লাইফ। ভ্যালেন্টিনা তেরেস্কোভার লাইফ নিয়ে একটা ফ্লোচার্ট করতে বলা হলো। তো এখন তুমি ফ্লোচার্টটা সাজাইছো এভাবে, দেখো তুমি এইভাবে সাজাইছো। দেখো তুমি প্রথমে দেখো স্টার্টেড হার ফ্লাইট অন ভস্টক 6 in 1963, অর্থাৎ তুমি প্রথমে যেই ভুলটা করেছো, তুমি ফার্স্টে কিন্তু 1963 এই সালটা নিয়ে আসছো। এরপরে দেখো 63-র পরে তুমি 62 সাল নিয়ে আসছো। এরপরে দেখো 59 সাল, এরপর 53, তারপর 45, তাহলে উল্টাপাল্টা হয়ে গেল না? তো আমরা জানি এখানে সবচেয়ে নিচে হচ্ছে 45, তাহলে শুরু করতে হবে 45 দিয়ে। তার মানে যেটা অনেক পেছনে থাকবে, পেছন থেকে আস্তে আস্তে তুমি সামনের দিকে যাবা। তার মানে প্রথমে 45, 45-এর পরে 53, 53-র পরে তুমি বলতে পারো 59, এরপরে বলতে পারো 62, তারপর 63। এভাবে তোমাকে সাজাইতে হবে, অথচ তুমি উল্টাপাল্টা ভাবে এভাবে সাজিয়ে ফেলেছো। এভাবে যদি লেখো তাহলে ইউ উইল গেট আ বিগ জিরো। তো তুমি যদি এটা সঠিকভাবে লিখতে চাও তাহলে তোমাকে লিখতে হবে হচ্ছে এভাবে। দেখো আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি যে 1945, 1953, 59, 62 এবং এই যে লাস্টে 63, ঠিক আছে? অর্থাৎ সহজ কথায় খুব চমৎকার ভাবে কিন্তু এখানে ফ্লোচার্টের ঘটনা এবং সময়কে মেনটেন করা হয়েছে। ফ্লো মানে কিন্তু একটা প্রবাহ, অর্থাৎ পেছনের দিকে তো আর প্রবাহ হয় না, প্রবাহ সামনের দিকে হয়, অর্থাৎ পেছন থেকে তুমি সামনের দিকে যাচ্ছ। তা তুমি যদি সামনে থেকে পেছনের দিকে চাও তাহলে তো সেটা ফ্লো চার্ট হয়ে যাবে না, সেটা বিপরীত চার্ট হয়ে যাবে, রিভার্স চার্ট হয়ে যাবে, তাই না? আচ্ছা, এনিওয়ে, টিপস 10, ফ্লো চার্টের প্রথম পয়েন্টটি প্যাসেজের যে বাক্য থেকে নেওয়া হয়েছে তার পরবর্তী বাক্যগুলো থেকে বাকি পয়েন্টগুলো তৈরি করতে হবে।
কিন্তু ওই বাক্যের আগের বাক্যগুলো থেকে তৈরি করা যাবে না, এমনকি যদিও আগের বাক্যগুলোতে উত্তর থাকতে পারে। তার মানে প্যাসেজের যেই লাইন থেকে ফ্লো চার্টের প্রথম পয়েন্টটা প্রশ্নে দেয়া থাকবে, সেই লাইনের পরবর্তী লাইন থেকে তোমরা ফ্লো চার্টের শব্দ বা ফ্রেজগুলো বাছাই করবা, এর আগের লাইনে যাবা না। কেমন? আচ্ছা, টিপস নাম্বার 11, ফ্লো চার্টের প্রথম পয়েন্টটি যে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে থাকে, বাকি পয়েন্টগুলো ঠিক সেই গ্রামাটিক্যাল স্ট্রাকচারে লেখা উত্তম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কেমন গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আসো আমরা সেটা একটু দেখে নেই একটা প্রশ্নের আকারে। দেখো এখানে একটা প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4, মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অফ আ পিস মুভমেন্ট। পিস মুভমেন্টের উপরে আমরা একটা ফ্লো চার্ট তৈরি করব, তাই তো? তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে লেখা আছে অ্যাচিভমেন্ট অফ দ্য এন্ডিং ওয়ার। আচ্ছা ফাইন, তো আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি প্রথমে যেটা ইউজ করা হয়েছে সেই শব্দটা কিন্তু একটা নাউন। খেয়াল করছো? এই যে অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছ, এই যে অ্যাচিভমেন্ট এটা কিন্তু মূলত একটা নাউন। আবার দেখো এই যে মিনিমাইজিং, এটা কিন্তু একটা জেরান্ড, তাই না? এটা কিন্তু একটা জেরান্ড। আবার দেখো টু ব্যান, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। এটা কি বলতো? এটা হচ্ছে ইনফিনিটিভ। অ্যাচিভিং, অ্যাচিভিংটাও তো তোমার জেরান্ড, তাই না? এটাও জেরান্ড। অ্যাডভোকেসি, অ্যাডভোকেসি কিন্তু একটা নাউন। তাহলে দেখো ফ্লো চার্টের এখানে যে 5টা পয়েন্ট তৈরি করেছো, এক একটা এক এক পার্টস অফ স্পিচে চলে গেছে। একটা নাউন, একটা জেরান্ড, একটা ইনফিনিটিভ, আবার জেরান্ড, আবার নাউন, মানে উল্টাপাল্টা হয়ে গেছে। এরকম উল্টাপাল্টা ভাবে যদি তোমরা ফ্লো চার্ট করো, দেন ইউ উইল গেট আ বিগ জিরো। ঠিক আছে? তো এটা সঠিকভাবে যদি করতে চাও তাহলে এটা এভাবে হতে পারে। দেখো, অর্থাৎ ইনফিনিটিভ হলে সব ইনফিনিটিভ, আইএনজি হলে সব আইএনজি, নাউন হলে সব নাউন। যেমন আমি এখানে সব আইএনজি দিয়ে করেছি, এই যে অ্যাচিভিং দ্য এন্ডিং, minimizing interhuman violence, banning guns, achieving world peace, advocating of pacifism। ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পেরেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল। নাও টিপস 12, 12 নম্বর টিপস, পয়েন্টগুলো প্রশ্নের রিকোয়ারমেন্টের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। অর্থাৎ প্রশ্নে যা চেয়েছে ঠিক তার উপর নির্ভর করেই পয়েন্ট তৈরি করতে হবে। প্রশ্নের বাইরে অন্য কোনো বিষয় থেকে পয়েন্ট তৈরি করা যাবে না। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস, খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। অর্থাৎ তোমার কাছে যা চাইছে, ফ্লো চার্টটা যে টপিকটার উপর করতে বলা হয়েছে, তুমি সেই টপিকের উপরই ফ্লো চার্ট তৈরি করবা। উল্টাপাল্টা টপিকে ফ্লো চার্ট তৈরি করা যাবে না। যেমন আমি তোমাদেরকে একটা প্রশ্ন সলভ করাই। দেখো লেখা আছে, মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক বেনিফিটস দ্যাট দ্য হাকালুকি হাওর প্রোভাইডস টু দ্য লোকাল পিপল। লোকাল পিপলদের কাছে হাকালুকি হাওরের যে অর্থনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, এটার উপরে একটা ফ্লো চার্ট তৈরি করো। তাহলে সেই ক্ষেত্রে তুমি ধরো এভাবে একটা ফ্লো চার্ট তৈরি করছো। দেখো এখানের মধ্যে তুমি লিখছো সাপোর্টিং আ রিচ বায়োডাইভার্সিটি। তো এরপর দেখো লেখা আছে বিং অ্যান ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, এরপর বিং আ কমপ্লেক্স ইকোসিস্টেম, বিং আ সেনিক টুরিস্ট স্পট, বাউন্ডেড বাই দ্য কুশিয়ারা রিভার। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে বলেছে লোকাল পিপলদের কাছে ইকোনমিক গুরুত্বটা কি হতে পারে, কিংবা নন ইকোনমিক গুরুত্ব কি হতে পারে। সো এই ইকোনমিক অর্থনৈতিক গুরুত্বের সাথে এই কুশিয়ারা রিভার দ্বারা যে সেটা আবদ্ধ আছে, এটার তো কোনো সম্পর্ক নাই। অর্থাৎ তোমাকে বলেছে যে হাকালুকি হাওরের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো, তুমি সেক্ষেত্রে বললা যে হাকালুকি হাওর এটা কুশিয়ারা নদী দ্বারা এটা আবদ্ধ। তাহলে কুশিয়ারা নদীর সাথে অর্থনৈতিক গুরুত্বের তো কোনো সম্পর্ক থাকতে পারে না। তার মানে বোঝাই যাচ্ছে তুমি তোমার রিকোয়ারমেন্টের বাইরে উল্টাপাল্টা তথ্য দিয়ে এই ফ্লো চার্টটা সাজাইছো। তো এই কারণে এটাকে যদি সঠিকভাবে করতে চাও, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে লিখতে পারি। দেখো অর্থনৈতিক গুরুত্ব কি হতে পারে, যেমন ধরো লোকাল পিপলরা ওই হাকালুকি হাওর থেকে মৎস্য উৎপাদন করতে পারে, ফিশ প্রোডাকশন করতে পারে। দেখো ফিশ প্রোডাকশন এটা কিন্তু একটা ইকোনমিক ইম্পর্টেন্স, তাই না? আবার দেখো রাইস প্রোডাকশন, মানে রাইস মানে তো বুঝতে পারতেছো চাল, চাল উৎপাদন করতেছে, এটাও তো একটা অর্থনৈতিক গুরুত্ব আছে। তারপর দেখো বাছুর, এই যে ক্যাটল অ্যান্ড বাফেলো রেয়ারিং, তো এটারও তো একটা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। কালেকশন অফ রিডস অ্যান্ড গ্রাসেস, ঘাস সংগ্রহ, তাই না? এটারও তো একটা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। আবার কালেকশন অ্যাকোয়াটিক প্ল্যান্টস, জলজ উদ্ভিদ সংগ্রহ, এটারও তো একটা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। দেখো আমি এখানে যে 5টা পয়েন্ট দিয়েছি, 5টাই কিন্তু আমার টপিকের সাথে সঙ্গতিপূর্ণ। সো টপিকের সাথে যদি সঙ্গতিপূর্ণ না হয়, তাহলে বুঝতেই পারতেছো যে তুমি এরকমই একটা গ্রেট জিরো পেয়ে যাবা। ঠিক আছে? সো এভাবে যদি লেখো, দেন ইউ উইল গেট দ্য ফুল মার্কস, অর্থাৎ 5 out of 5। And the last tips, tips number 13, সর্বশেষ টিপস।
দেখো এখানে লেখা আছে প্রশ্নের বিষয়ের সাথে সম্পৃক্ত কিন্তু প্যাসেজে উল্লেখ নাই এমন কোনো বিষয়ের উপর পয়েন্ট তৈরি করা যাবে না। তবে প্রশ্ন অনুযায়ী 5টি পয়েন্ট পাওয়া না গেলে সেক্ষেত্রে প্রশ্নের বিষয়ের উপর নিজস্ব ধারণা থেকেও পয়েন্ট তৈরি করা যাবে। বিষয়টা বুঝতে পেরেছো? অর্থাৎ সহজ কথায় প্রশ্নের বিষয়ের সাথে সম্পৃক্ত কিন্তু প্যাসেজে উল্লেখ নাই এমন কোনো বিষয়ের উপর আমি এখানের মধ্যে তৈরি করতে পারবো না। সো আমি যদি ফ্লো চার্টের পয়েন্ট তৈরি করার সময় দেখি যে আসলে পরবর্তী লাইনগুলোতে যথেষ্ট পরিমাণ পয়েন্ট নাই, তখন আমি নিজে নিজে অর্থাৎ বানিয়ে বানিয়ে ওই একই টপিকের উপর সম্পর্ক রেখে আমি পয়েন্ট লিখতে পারবো, কিন্তু টপিকের বাইরে লিখতে পারবো না। অর্থাৎ টিপস 12 এবং টিপস 13 এই দুটা টিপস কিন্তু মোটামুটি একই রকমের। বিষয়টা বুঝতে পেরেছো? তো এই যে 13টা টিপস আমরা একটু আগে দেখলাম, এই 13টা টিপস তোমরা যদি ঠিকঠাক মতো ফলো করো, ভাইরা আমি আবারও বলছি এখানে 13 টিপস নিয়ে আমরা আলোচনা করেছি, এই 13টা টিপস যদি আমরা ঠিকঠাক মতো ফলো করি তাহলে ফ্লো চার্টের মধ্যে ইনশাল্লাহ আমরা 5-এ 5 পাবো। এবং এই যে ফ্লো চার্টের যে 5 আউট অফ 5 এটা অর্জন করার জন্য আমাদের অবশ্যই বেশ কিছু প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হবে। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের উপর আমাদের ওয়েবসাইট rayhansir.com, এখানে কিন্তু খুব চমৎকার আমাদের প্রি রেকর্ডেড কোর্স রয়েছে। যারা এই কোর্সটাতে অংশগ্রহণ করবে আশা করা যায় ফ্লো চার্ট ছাড়াও ইংলিশ ফার্স্ট পেপারের যতগুলো আইটেম রয়েছে সবগুলো আইটেমের উপরেই আমরা ইনশাল্লাহ দক্ষতা অর্জন করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।